Hello everyone and welcome back to computer programming tutorial series. আমরা কিন্তু আস্তে আস্তে বেশ কিছুটা দূর এগিয়ে এসেছি। আমরা লুপ শেষ করে এখন আমরা একটুখানি গণিতের মধ্যে রয়েছি, যেটা হচ্ছে গিয়ে অধ্যায় 5। সর্বশেষ আমরা 5.6 প্রোগ্রামটা করেছি। তো একেবারে শুরু থেকে প্রত্যেকটা ভিডিওই প্লেলিস্ট আকারে দেয়া আছে, যেটা আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে চেক করতে পারেন অথবা চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও পাবেন। 5.6 প্রোগ্রামের পরে এখানে একটা ছোট্ট একটা প্রবলেম দেয়া আছে। সহজ একটি প্রোগ্রাম লিখতে হবে। প্রথম n সংখ্যক ধনাত্মক বেজোড় সংখ্যার যোগফল। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কি হতে পারে। এটার কোনো অ্যান্সার দেয়া নেই। n সংখ্যক, অতএব আমরা বুঝতেই পারতেছি যে n হচ্ছে একটা ভেরিয়েবল। ধনাত্মক বেজোড় সংখ্যা, ধনাত্মক অর্থাৎ পজিটিভ। পজিটিভ মানে প্লাস, মানে নেগেটিভ নাম্বার না, যেটা আর কি 0 থেকে শুরু আর কি ধনাত্মক নাম্বার। বেজোড় সংখ্যা তো আমরা সবাই জানি, 1, 3, 5 এগুলা হচ্ছে গিয়ে বেজোড় সংখ্যা। যোগফল নির্ণয় করতে হবে। n এর মান হবে ইনপুট আর যোগফল হবে আউটপুট। অতএব n এর মান যদি আমরা 3 দেই, তাহলে প্রথম তিনটি বেজোড় সংখ্যার যোগফল, তাহলে 1 + 3 + 5, অর্থাৎ 1 আর 3 4 আর 5 9 হবে আমাদের আউটপুট। তো আমরা দেখি যে আমরা প্রোগ্রামটা করতে পারি কিনা। আমরা এতক্ষণ ধরে যেই প্রোগ্রামগুলো করেছি তাতে আমাদের এতটুকু শেখা উচিত। আমরা চেষ্টা করে দেখি যে আমরা পারি কিনা। আমাদের প্রোগ্রামে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে সামেশন অফ n নাম্বার অফ অডস। কেমন? প্রথম n সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল। তাহলে আমরা প্রথমে ভেরিয়েবল নিয়ে নিই ইন্টিজার n, আরেকটা নিলাম সাম। সামের মান আমরা দিয়ে দিই 0। এটা আমরা কিভাবে করব? এটা আমরা লুপ দিয়ে করার চেষ্টা করি। ফর আমরা আরেকটা নিয়ে নিই, i = 1, i is less than or equals to n I plus plus। আচ্ছা, এখানে আমাদের ইনপুট হিসেবে n নিতে হবে। তো আমরা প্রথমে প্রিন্ট করে নেই, প্লিজ এন্টার ভ্যালু অফ n। স্ক্যান করব হচ্ছে গিয়ে সেন্টেন্স d and n এর মধ্যে থাকবে সেটা। আমরা n এর ভ্যালু এখানে পেয়ে গেলাম। এখন আমাদের এইটা আমরা কিছু একটা দিব। দেওয়ার পরে এখন আমাদের দেখেন, আমাদের যেহেতু বেজোড় সংখ্যা বের করতে হবে, আমরা কিন্তু একটা জোড় সংখ্যা বের করার প্রোগ্রাম কিন্তু আমরা এর আগে করছি, যেটা 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ থাকে না, সেটা কিন্তু আমরা করছি। তো এখানে আমরা বেজোড়ের জন্য আমরা কি করতে পারি? আমাদেরকে একটা কন্ডিশন দিতে হবে। ইফ i mod 2 is equals to 1। দেখেন এখানে আমরা কি বলছি যে i mod 2 মানে i কে যদি 2 দিয়ে ভাগ করার পরে 1 অবশিষ্ট থাকে, সেক্ষেত্রে sum equals to sum plus i। তাহলে এখানে আমরা কি বলতেছি যে i কে 2 দিয়ে ভাগ করার পরে যদি 1 অবশিষ্ট থাকে, তার মানে i এর মান যখন 1 হবে, তখন i কে 2 দিয়ে ভাগ করলে কি 1 অবশিষ্ট থাকে? হ্যাঁ, থাকে। কারণ i কে 2 দিয়ে ভাগ করে এটা ভাগশেষ পাওয়া যাবে না। সেক্ষেত্রে সামের মান হবে 0। সাম ইকুয়ালস টু 0 প্লাস i এর মান হচ্ছে 1, তাহলে এখানে হবে 1। i এর মান যখন 2 হবে,
তখন কিন্তু আর এই কন্ডিশনটা ট্রু হবে না, তখন আর এর মধ্যে ঢুকবে না। তারপর যখন আবার i এর মান 3 হবে তারপরে আবার এইটা হবে। তো এটা আমরা দেখি যে আমরা লাস্টে আমরা প্রিন্ট করব printf summation is sentence d sum। ওকে, আমাদের প্রোগ্রাম লেখা শেষ। এখন আমরা দেখি যে আমাদের প্রোগ্রামটা আসলে কাজ করে কিনা। আচ্ছা, আমরা এইটুকু যে প্রোগ্রাম লিখেছি, এখন এইটা যদি আমরা প্রিন্ট করি, এখানে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে গিয়ে i is less than n। এখানে যদি আমরা 3 দিই তাহলে আমরা কি বলেছিলাম যে 1 + 3 + 5, তাহলে 1 আর 3 4 আর 5 9 আসার কথা। কিন্তু এখানে যদি আমরা মান 3 আমরা ইটারেট করি যে কি হচ্ছে, প্রথমে i এর মান 1, কন্ডিশনটা ট্রু, সাম এর মান হবে 1, সাম ইকুয়ালস টু 0 + 1 মানে 1। i এর মান 2, i এর মান 2 এর সময় এখানে কিছুই হবে না, সামের মানও পরিবর্তন হবে। i এর মান যখন 3 তখন এটা ট্রু, তখন সামের মান হবে 1 + 3 মানে 4। এটা দিলে আর কি আমাদের 4 পর্যন্ত যোগ হবে, অর্থাৎ 3টা সংখ্যা পর্যন্ত, কিন্তু প্রথম 3টা বেজোড় সংখ্যা পর্যন্ত কিন্তু হচ্ছে না। সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে যদি এখানে জোড় সংখ্যা আসে তাহলে n এর ভ্যালু বাড়বে না, এরকম কোনো একটা কন্ডিশন দিতে হবে। সেটা আমাদেরকে কি দিতে পারি, n++, মানে এই কন্ডিশনটা ট্রু হলে n এর মান বাড়বে, এই কন্ডিশনটা ট্রু না হলে n এর মান কিন্তু তখন আর বাড়বে না। এটা আমরা বলে দিচ্ছি। তখন n এর মান যখন আবার আমরা দেখি যে কি হচ্ছে, 1 হলে সামের মান হবে 1, n এর মান যখন 2 হবে তখন সামের ভ্যালু বাড়বে না, n এর ভ্যালুও বাড়বে না। n এর মান যখন 3 হবে তখন কিন্তু আবার n এর ভ্যালু বাড়বে। তাহলে এখন যদি আমরা প্রিন্ট করি summation is %d sum। আচ্ছা, আমরা প্রথমে যেটা বলছিলাম সেটা আমরা দেখাই, আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি। এবার যদি আমরা n এর মান দিই 3 তাহলে আমাদের যোগফল আসবে 4, কারণ n এর মান সরাসরি বাড়বে। সেটা দেখেন, যোগফল কিন্তু আসছে 4, কিন্তু এটা যদি আমরা এইখানে যদি আমরা দিই তাহলে এখন আমরা 3 দিলে যোগফল আসবে 9। আচ্ছা, 3 দিলে যেহেতু যোগফল 9 আসতেছে, আমরা তাহলে আর একটা চিন্তা করি, যে আমরা এখানে কমেন্ট করে দিই যে n এর মান 1 + 3 + 5, এর মানে তো 9, তাহলে 5 দিলে কত হয়, +7 + 9, তাহলে 1 আর 3 4 আর 5 9, 9 এর সাথে 16, 16 আর 9 25, 1 2 3 4 5। n এর মান 5 দিলে 25 আসার কথা। আমরা দেখি তো যে n এর মান 5 দিলে 25 আসে কিনা। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল আমাদের, যে n সংখ্যক বেজোড় সংখ্যার যোগফল। এটা কিন্তু মানে একটু চিন্তা করতে হবে এবং মাথা খাটাতে হবে, তাহলে কিন্তু এই জিনিসগুলা আপনি সহজেই করতে পারবেন। ঠিক আছে, তো আমি পরের প্রোগ্রামটাতে আগাই। আমাদের এবারের প্রোগ্রাম হবে তাপমাত্রাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে রূপান্তর করা। তাহলে আমরা দেখি যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কিভাবে রূপান্তর করা যায়। আমরা জানি যে ফারেনহাইট হচ্ছে গিয়ে সেলসিয়াসের 1.8 + 30, এখানে দেয়াই আছে। এই সূত্রটা জাস্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা করি, দেখি পারি কিনা। এটা হচ্ছে 5.7, যেহেতু এখানে কিছু গুণ আছে এবং যেগুলা ইভেন নাম্বার হবে না, এজন্য এবার আমরা ডাবল দিয়ে করব। প্রথমে আমরা নিচ্ছি ডাবল সেলসিয়াস আর ফারেনহাইট। আমরা প্রথম 3টা অক্ষর দিয়ে করলাম, অত পুরোটুকু না লিখে। আমাদের প্রোগ্রামে কি বলা আছে আমরা আরেকটা বার দেখে আসি। সেলসিয়াস থেকে ফারেনহাইট, অর্থাৎ আমাদের ইউজারের থেকে আমরা নিব সেলসিয়াস এবং আমরা প্রকাশ করব ফারেনহাইটে। ঠিক আছে, তো আমরা নিয়ে নিই। প্রথমে আমরা ইউজারকে বলি
স্ক্যান করে নিলাম হচ্ছে গিয়ে এলএফ স্টোর হবে সেলসিয়াসের মধ্যে। ওকে, এখন আমরা বলে দিব যে ফারেনহাইটের মান কত। ফারেনহাইটের মান ইকুয়ালস টু সেলসিয়াস ইনটু 1.8, এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই, যদিও বা ইটস নট নেসেসারি, তারপর আমরা দিয়ে দিই প্লাস 32। তো এটা আমরা বলে দিলাম, এখন আমরা জাস্ট প্রিন্ট করে ফেললেই হবে যে টেম্পারেচার ইন ফারেনহাইট ইজ পার্সেন্টেজ এলএফ, এটা হচ্ছে কি ফারেনহাইট। তো আমরা দেখি আমাদের প্রোগ্রাম হয়েছে কিনা। টেম্পারেচার আমরা যদি দিই 10, তাহলে আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখি যে 10 ইন্টু 1.8 প্লাস 32 ইকুয়ালস টু 50, তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। এখন আমরা প্রোগ্রামটা সুন্দরের জন্য কি করতে পারি, 0.2 এলএফ দিয়ে দিই, দশমিকের পরে 2 ঘর 10, ঠিক আছে। তো এরপরেই আরেকটা আছে যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করার প্রোগ্রাম। তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াসে রূপান্তর করার প্রোগ্রাম একেবারেই সহজ, জাস্ট ফারেনহাইটকে 1.8 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা একই প্রোগ্রামের মধ্যে, আমরা নতুন করে না নিয়ে আমরা একই প্রোগ্রামের মধ্যে সেটা লিখে ফেলি যে প্রিন্টএফ, আমরা এটা কপি করে নিয়ে আসি, ইন ফারেনহাইট, ফারেনহাইটে দিল, স্ক্যান করলাম, এখানে আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা প্রোগ্রামের শেষে এগুলার মান আবার 0 করে দিই। এখানে আমরা নিলাম ফারেনহাইটের মধ্যে রাখলাম। এখন এই জিনিসটা আমাদেরকে, যদি আমরা এটাকে সেলসিয়াসে নিতে চাই তাহলে আমরা একটু দেখে নিই যে আমরা কিভাবে নিব। ওকে, তো আমাদের এইটা আছে, ঠিক আছে। এখন আমরা সেলসিয়াসের ভ্যালু বের করব। তাহলে আমরা এটা খাতা কলমে করলে হয়তো একটু আরো সুন্দর দেখা যেত। এটা আমরা এই পাশে নিয়ে আসলাম, এটা এই পাশে নিয়ে আসলাম। ওকে, এখন আমরা পরের লাইনে কি আসবে, এটা নিয়ে আমরা 32টাকে ডান পাশে যদি আমরা পাঠিয়ে দিই তাহলে 32টা কিন্তু বিয়োগ হয়ে যাবে, -32, এখানে +32, এখানে হয়ে যাবে -32। ওপস, আচ্ছা, এখন আমরা যদি শুধুমাত্র সেলসিয়াসের ভ্যালু রাখতে চাই তাহলে সেলসিয়াসের ভ্যালু এখানে গুণ আছে, তার মানে এখানে গেলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এত ভাগ 1.8, ঠিক আছে। বোঝা যাচ্ছে বিষয়টা? হয়তো খাতা কলমে করলে আরো সুন্দর মতো হতো, বাট এখন খাতা কলমে করতে ইচ্ছা করতেছে না, এভাবে করে দিলাম। তো আমরা এটা নিয়ে যাই, সেলসিয়াসের ভ্যালু, এটা আর সেভ করলাম না, এখানে আমরা সেলসিয়াসের ভ্যালু দিব। সেলসিয়াসের ভ্যালু ইকুয়ালস টু ফারেনহাইট -32/1.8। এবার আমরা প্রিন্ট করে দিই, ইন সেলসিয়াস 12 সেলসিয়াস। তো এবার আমরা প্রোগ্রাম রান করাই। আমরা যদি দেই 10, তাহলে ফারেনহাইটে আসবে 50,
তাহলে আমরা ফারেনহাইটে 50 দিলে আমাদের 10 আসা উচিত, 10। ঠিক আছে, আমরা ভ্যালু চেঞ্জ করে দিই। আমরা যদি দেই 15 দিলে আসলে 59, 15 দিলে 59 কি ঠিক আছে কিনা সেটা আমরা চেক দিই। 15 into 1.8 into 1.8 plus 32, 59 আসছে। আমরা যদি এখানে 59 দিই তাহলে আমাদের 15 চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ একটা প্রোগ্রাম। আমি আশা করছি আপনারা প্রথম চান্সেই পারবেন। সো এটা মানে আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি নিজেও প্র্যাকটিস করছি এবং সমস্যায় পড়বেন, অবভিয়াসলি সমস্যায় পড়বেন, বাট প্র্যাকটিস করতে করতে জিনিসগুলা ঠিক হয়ে যাবে। ওকে।